বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বরাবর। গতকালকে আমরা ওনার একটা বার্তা দেখেছি, সারা বাংলাদেশে ওনার এই বার্তাকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং ওনার এই বক্তব্যটাকে অনেকে ভালো চোখে দেখেন না এবং অনেকে এটাকে তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছেন যে ডক্টর ইউনূস মোহাম্মদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রীয় প্রধান এবং একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের নামটা দুইবার মাননীয় সেনাপ্রধান স্যার উল্লেখ করেছেন। একটাবারও উনি মাননীয় বা মান্যবর কোনো কিছুই উনি উল্লেখ করেন। ডাইরেক্ট উনি কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দিয়ে দুইবারই ডক্টর ইউনূস নামে উনি কথাগুলো বলেছেন, যেটা দেশের জনগণ ভালো চোখে দেখে নাই। আমরা জানি বিগত অনেক বছর যাবতেই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণের কৌতূহলের কোনো শেষ নেই, কারণ সেনাবাহিনী একটি বিতর্কিত বাহিনী হয়ে গিয়েছিল। তৎকালীন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সময়ে সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে একটি দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। যে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপর সর্বশেষ আস্থার প্রতীক ছিল, জনগণের শেষ আস্থার ভরসা জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ সাহেবের নেতৃত্বে বা সেনাবাহিনীর চুপ থাকাটা জনগণের জন্য অত্যন্ত মর্মাহত একটা অবস্থান হয়েছিল। তো আমি মাননীয় বর্তমান সেনাবাহিনীর প্রধান স্যারের কাছে নিকট আবেদন জানাবো, আপনি যেই রাষ্ট্রীয় পর্যায়ে যে ভূমিকা পালন করছেন এটা অবশ্যই সম্মানজনক এবং একটা আস্থার জায়গা আপনার কাছে আছে, যেটা জনগণ আপনার কাছ থেকে চায়। আপনি গতকালকে যে ভূমিকাগুলো আপনি বিভিন্ন দল নিয়ে ইঙ্গিত করেছেন যেন হানাহানি না হয়, সবাইকে আপনি সতর্কিত করেছেন। এখানে যদি একটু ক্লিয়ার করে বলতেন যে সতর্কতা কাকে করেছেন, কোন দলকে টার্গেট করে কথাগুলো বলেছেন, তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। কারণ মাননীয় সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে সুন্দর বা একটা কড়া বার্তা দেশের জনগণের কাছে, এটা জনগণ অবশ্যই একটা ভালো চোখে দেখবে। কারণ এই কড়া বার্তাটা যদি আপনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, যখন আপনি 2024 সালে জুন মাসে যখন আপনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন, তখন থেকেই কিন্তু বাংলাদেশের অরাজকতা, সন্ত্রাস এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ প্রচুর পরিমাণ প্রতিবাদী ছিল। এবং এই 5ই আগস্ট আপনার কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম, জাতীয় আন্দোলন সংগ্রাম হয়েছিল, এই 5ই আগস্ট শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী, ছাত্রছাত্রী, সাধারণ জনগণ, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা। ওই মুহূর্তে যদি আপনি দেশের জন্য বিভিন্ন রাষ্ট্রের জন্য দেশের জনগণের পক্ষে আপনার বাহিনী নিয়ে দাঁড় করাতেন, তাহলে দেশের এত মানুষ, এত মেধাবী শিক্ষার্থী নিহত হতো না। তো আমি মনে করি সেনাবাহিনীর ভালোবাসা, ব্যর্থতা দুইটাই বর্তমানে জনগণের সামনে প্রকাশ পাচ্ছে। আপনার কথাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আপনি কাকে ইন্ডিকেট করে কথাগুলো স্যার বলেছেন যে হানাহানি না করার জন্য, আপনি দেশের জনগণের জন্য কিছু করে দিতে চান, আপনার বাহিনী কিছু করে দিতে চায়, এটা কিন্তু ভালো কথা। আজকে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি এই শেখ হাসিনার পতনের পর অনেকজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম আসছিলেন, আমরা সহ লাইভে প্রতিবাদ করেছি এবং জনগণও চেয়েছে অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা চাই। কিন্তু আল্লাহর কি রহমত, উনি এসেছেন। আসলে উনি একটি রাষ্ট্রের প্রধান, এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের, কিন্তু ওনার জন্য এটা গর্বের না। উনি একটা বিশ্ব নেতা হয়ে বাংলাদেশ মানুষকে উপকার করতে এসেছেন, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছেন, একটি রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই ভারত বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কত কিছু করে যাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত্যন্ত মেধাবীর সাথে আন্তর্জাতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে উনি বাংলাদেশকে উন্নত দিকে নিয়ে যাচ্ছেন। তারই পাশাপাশি আপনার বাহিনী ডেভিল হান্ট, দিনে রাতে সব জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজ রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। সেটা অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু মাননীয় সেনাবাহিনী প্রধান স্যার, আপনার কাছে একটা কিছু জানার ইচ্ছা আমাদের আছে, কারণ আমি একজন সূত্র আপনার ডিপার্টমেন্টের সোলজার ছিলাম। এটাই আমি গর্ব করি, কারণ আমি দেশের জন্য কথা বলতে পারি, ন্যায্য অধিকার, ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আরেকটি কথা আপনি বলেছেন যে বিডিআর হত্যার সাথে এখানে সৈনিকরা জড়িত ছিল।
তো আমি যখন 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু তৎকালীন অনেক সেনাবাহিনীর প্রধান জেনারেল মইনু আহমেদ স্যার ছিলেন। উনি প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে অনেক সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু উনি সহযোগিতা করেন নাই। এবং পিলখানার আশেপাশে শত শত যুদ্ধের ট্যাঙ্ক এবং উপরে হেলিকপ্টার টহল দিচ্ছিল, একটা ট্যাঙ্কও পিলখানার ভিতরে প্রবেশ করে অফিসারদেরকে বাঁচাই নেই। তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না কেন অপশক্তি কাজ করেছে, কোনো উপর লেভেলের নির্দেশনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? যদি সৈনিকরা যদি কাজগুলো করতো, তাহলে সৈনিকের জীবন সৈনিকরে বাঁচিয়ে রেখে অফিসারদেরকে হত্যা করবে, এটা কি কখনো গ্রহণযোগ্যতা ছিল? তাহলে ট্যাঙ্ক বাইরে দাঁড় করিয়ে যুদ্ধ সাজুয়া যান ভিতরে প্রবেশ না করে অফিসারদেরকে না বাঁচিয়ে বাইরে কেন অবস্থান করলো? এটা কি একটা বিতর্কিত নয় স্যার? তো আমি মনে করি এই বিষয়ে আপনি আরেকটু সজাগ থাকবেন, জনগণকে ক্লিয়ার করবেন। বিটিআর হত্যা বিচারটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একজন মেজর সাহেবের ওয়াইফ সাক্ষাৎকারে বলেছেন যে ওনার বাড়িতে 2-3 বার আক্রমণ করা হয়েছিল এবং 3 জন ইন্ডিয়ান নাগরিক হিন্দিতে কথা বলেছে এবং ওনার হাজব্যান্ডের নাম সম্ভবত মেজর দানবীর। বিডিআর পিলখানায় হত্যা হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি বলে গিয়েছেন এখানে ইন্ডিয়ানদের লোক, ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে এই হত্যার সাথে জড়িত বলে গেছে। এখানে স্পষ্ট বাদীর স্বীকারোক্তি দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার ওয়াইফও জীবিত আছে। গতকালকে সাক্ষাৎকারে দেখেছি যে উনি বলেছেন এখানে ইন্ডিয়ানদের লোক জড়িত। কিন্তু আপনি এটাকে কোন দিকে নিতে চাচ্ছেন স্যার? আমরা এই বিষয়টা ক্লিয়ার চাই, কারণ দেশের মানুষ আপনাকে অত্যন্ত ভালো জানে। আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে খুব ভালোভাবে চিনি এবং জানি। আপনার বাড়ি শেরপুর জেলা নাগপাড়া এরিয়াতে, আর আপনার একজন খানদানি বংশের লোক। আপনারা অর্থের লোভী নন। আপনারা ব্রিটিশ আমল থেকে ফজলুর রহমান খান বাহাদুর বংশধর আপনি, এটা একটা অত্যন্ত গর্বের। এবং আপনার ফুপু ডালিয়া আপা, উনি একজন সামাজিক ব্যক্তিবর্গ এবং আপনার আওয়ামী লীগের পরিবারের হলেও আপনার যে ফুপু ডালিয়া আপা, আমি ওনার সাথে একবার সাক্ষাৎ করেছি শেরপুর ডায়াবেটিস হসপিটালে, উনি এটার প্রধান। ওনার কাছে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোক উনি সেবা করেন। উনি কাউকে দল হিসাবে দেখেন না, মানবিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা কাজে উনি সর্বপ্রথম উনি কাজ করে যাচ্ছেন সর্বদিক দিয়ে। আমি ওনাকে প্রকাশ্য বাংলাদেশের মাদার টেরেসা হিসাবে সম্বর্ধনা করে এসেছি এবং ওনার সাথে কথা বলেছি। উনিও অত্যন্ত খুশি যে আমি ওনার সাথে কথা বলেছি। আমাকে সময় দিয়েছিলেন, প্রায় আধা ঘন্টা আমরা কথা বলেছিলাম ওনার হসপিটালে গিয়ে। আপনি একজন খানদানি বংশের মানুষ, অর্থের লোভী নন, সেটা আমরা জানি। তো আমরাও চাই আপনি দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু একটা করে যান, আপনার বাহিনীর মাধ্যমে আপনি সুনাম অর্জন করে যান। কিন্তু কিছু কথা বিতর্কিত হয়ে যাচ্ছে, সেগুলো আপনি কালকে যে বক্তব্যের মধ্যে আপনি একটু রাগান্বিতভাবে কথা বলেছেন, এটা জনগণের কাছে কিছু প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। আপনি তো অনেকেই কমেন্ট করেছে, তো আপনি তো রাষ্ট্রপ্রধান নন। রাষ্ট্রপ্রধান না হয়ে একজন রাষ্ট্রপ্রধানকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি নাম ধরে 2 বার কথা বলেছেন, ওনাকে মাননীয় বলেন নাই, ওনাকে স্যার বলেন নাই। এই বিষয়টা জনগণ স্যার মেনে নিতে পারছে না। আপনাকে ভারতের সাথে সম্পৃক্ত করতেছে, আপনাকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করতেছে, শেখ হাসিনার সাথে আপনাকে সম্পৃক্ত করতেছে। তো এই বিষয়গুলো স্যার একটু ক্লিয়ার করে বলবেন। আমরা আপনাকে অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। অন্যান্য সেনাবাহিনীর প্রধানের মতো আপনি নন, সেটাও আমরা জানি। কিন্তু আপনি ইচ্ছে করলে এই ছাত্র আন্দোলনের যে মানুষগুলো যে মারা গিয়েছে, এদের সবাইকে আপনি বাঁচাতে পারতেন। আপনার বাহিনী দিয়ে যদি আপনি দেশের জন্য দাঁড়িয়ে যেতেন, সেনাবাহিনী দাঁড়িয়ে যেত, তাহলে দেশের জনগণ সব আপনাদের পাশে থেকে দেশের মানুষকে রক্ষা করতে পারত। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যার পর সেনাবাহিনী যে সুন্দর ভূমিকা পালন করেছে, সেটা যদিও ভালো, কিন্তু আমাদের যে লোকগুলো মেধাবী ছাত্রছাত্রী সাধারণ জনগণকে যে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার প্রশাসন দিয়ে, সেই লোকগুলো কিন্তু আমরা ফেরত পাবো না স্যার। তো স্যার, আপনি বাংলাদেশের সুন্দর একটি নির্বাচন প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সহযোগিতা হিসাবে কাজ করবেন এবং আপনার ভূমিকা, আপনার জায়গা থেকে আপনি সঠিক দায়িত্ব পালন করবেন এবং সর্বদলের সহযোগিতা যেন আপনি পান, সর্বদলের সহযোগিতা যেন আপনাদের কাছ থেকে পান, আপনার বাহিনীর কাছ থেকে পান, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই বাংলাদেশ মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বেও একটা আস্থার প্রতীক ছিল, শেষ ভরসার জায়গা ছিল। আমরা চাই এখনও বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জন্য আস্থার প্রতীক হয়ে থাকবে, কোনো বিতর্কিত নয়। তো আপনাকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাবো, এমন কিছু আপনার মুখ থেকে আমরা যেন দেশের মানুষ এমন কিছু শুনবো না যেটা দেশের মানুষের কাছে আমরা কষ্ট পাই। তো স্যার, আপনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রধান হিসাবে দেশের মানুষের কাছে বিশ্বস্ত হিসাবে মানুষ এখন মনে করছে। তো আশা করছি আপনার রিটায়ার্ডের আগ পর্যন্ত
দেশের জন্য সর্বোচ্চ মেধা দিয়ে আপনি জনগণের জন্য কাজ করবেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রদান করবেন এবং আপনি একটি জবাবদিহিতার সরকার যেন প্রতিষ্ঠা হতে পারে, ফ্রি ফেয়ার নির্বাচন দিবেন, প্রতিটা প্রার্থী নিরাপত্তার মাধ্যমে সবাই যেন তার ভোট প্রদান করতে পারে, একটি সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ভোটের মাধ্যমে তার নাগরিকত্ব প্রমাণ হোক, যা গত শেখ হাসিনার আমলে কেউ ভোট দিতে পারে না, নাগরিকত্ব প্রমাণ করতে পারে না, গণতন্ত্র হরণ হয়েছে, সেগুলো স্যার আপনারা ফিরিয়ে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনি রাষ্ট্রকে একটি উন্নতশীল রাষ্ট্র এবং গণতন্ত্র রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করার জন্য সর্বদিক দিয়ে আপনার বাহিনী নিয়ে আপনি সহযোগিতা করবেন, সেটাই স্যার আপনার প্রতি প্রত্যাশা। আর আমি শেষ মুহূর্তে একটি কথা বলতে চাই, আমাদের আপনি যেই বাহিনীতে আছেন একটি সীমাবদ্ধ বাহিনী, তো রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছেন আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, সম্মান করবেন, এটাই আমাদের কাছে প্রত্যাশা। জনগণ যেন সেনাবাহিনীর শেষ আস্থার প্রতীক হিসাবে জানে বা জানার সুযোগটা পায়, সেই হিসাব করে যেন জনগণের কাছে আমাদের সেনাবাহিনীর সম্মানটা যেন একদম উঁচু লেভেলে থাকে, সেই বিষয়ে স্যার আপনি নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, এবং সবাই লাইভটা শেয়ার দিবেন, এটাই আপনাদের সকলের কাছে প্রত্যাশা। আসসালাম।